বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটা হলো সেই ম্যাচের খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট নিয়ে আসলে আলোচনা করতে চাই, এবং এই ফ্যাক্টসগুলো আলোচনা করতে গেলে আমার কাছে মনে হয় যারা ক্রিকেটটা মোটামুটি বোঝেন, ফলো করেন, কখনো ক্রিকেট খেলেছেন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত, এবং যারা ক্রিকেটকে ভালোবাসেন, সমর্থন করেন, গলা ফাটান, তারা খুব বেশি কনফিউজ যে আসলে বাংলাদেশের ক্রিকেটে কি চলছে। প্রথমত আমরা যদি খেয়াল করি যে 2022 টি-20 বিশ্বকাপের পর থেকে, মানে 2022 বলতে অস্ট্রেলিয়ায় যে ওয়ার্ল্ড কাপটা হলো সেই বিশ্বকাপের পর থেকে ড্রপ হবার আগ পর্যন্ত তাসকিন আহমেদ প্রতিটা ম্যাচে অ্যাটলিস্ট একটা করে উইকেট নিয়েছেন। টি-20 ফরম্যাটের কথা আমি বলছি। ইনজুরিতে পড়েছিলেন, ইনজুরি থেকে কামব্যাক করেছিলেন, তিনি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন কি পারবেন না এরকম সংশয় ছিল। তাসকিন আহমেদ সবকিছুকে ভুল প্রমাণ করেছেন, কামব্যাক করেছেন। লাস্ট ম্যাচটা শুধু তার খারাপ গেছে, আজকে তাকে ড্রপ করে দেওয়া হয়েছে। যে জায়গায় আসলে পেস ডিপার্টমেন্টে শক্তি বাড়ানোর কথা সেখানটায় বাংলাদেশ মানে প্রকারান্তরে 4 জন স্পিনার নিয়ে খেলেছে। রাইটি লেফটি কম্বিনেশন ইন্ডিয়া টিমের ক্ষেত্রে অন্তত খাটে না। 2 জন ডানহাতি ব্যাটার ওপেন করেন, রোহিত শর্মা, বিরাট কোহলি। সেখানটায় আমার বাঁহাতি সুইমিং অপশন শরীফুল ইসলাম অনুপস্থিত। ডে ম্যাচ, উইকেট ভালো, রানস হবে, এবং এখানটাই আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল এই ভারতের এগেনস্টে, যেখানটা 150 করতে পারলো না, এই একই মাঠে সাউথ আফ্রিকা এবং ইউএসএ খেলেছিল, এবং তাদের স্কোর ছিল দুই দলের যদি যোগ করা হয় সেটা হচ্ছে 370। এক দল করেছিল 194, অপর দল 176, অর্থাৎ দু দল মিলে 40 ওভারে 370 রান করেছিল। যেই দল জিতেছিল সেই দল আগে ব্যাট করেছিল, যেই দল হেরেছে তারাও কমপক্ষে 250 রান করেছে। বাংলাদেশ এখানে পুরো ওভার খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত 150 করতে পারে নাই। টস জয়ের পরে বাংলাদেশ দল কি জন্য ভারতকে ব্যাটিংয়ে পাঠালো সেটাও একটা খুব রহস্যে ঘেরা ব্যাপার। এবং দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের ওপেন বোলিং করলেন হচ্ছে 2 জন স্পিনার, চন্ডিকা হাথুরুসিংহে, আমার আপনার ক্যাপ্টেন, আমার নেতা, তোমার নেতা নাজমুল শান্ত। তাদের মাথায় কি ঘোরে আমার আসলে মানে আমার বোধে আসে না, আমি বুঝি না যে আসলে তারা কি পরিকল্পনা করেন, কোন পরিকল্পনা এই ডিসিশনস গুলো মেক করা হয়েছে। সেটা যদি এখন জিজ্ঞেস করা হয় বলবেন যে এটা হচ্ছে সম্মিলিত ডিসিশন। মানে এখন একটা নতুন কনসেপ্ট তৈরি হয়েছে যেটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপনি কাউকে ধরতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। বিখ্যাত চন্ডিকা হাথুরুসিংহে যদি আপনি জিজ্ঞেস করেন বলবে যে ইটস আ টিম ডিসিশন, ওয়াই আই উইল অ্যান্সার ইউ অফ ইউর কোয়েশ্চেন। উল্টা হচ্ছে তিনি একটা ভাব লইবেন। তো এই হচ্ছে সিচুয়েশন, এবং এই সিচুয়েশনে বাংলাদেশ যখন খেললো, বাংলাদেশ যখন চেজই করবে এটাই মনস্তত্ত্ব টিমের, কারণ বাংলাদেশ টস জিতে ডিসাইড করেছে যে তারা ফিল্ডিং করবে, দ্যাট মিনস বাংলাদেশ চেস করবে। 200 যখন বাংলাদেশ চেষ্টা করলো ইন্ডিয়াকে করানোর, তারপর তারা শেষ পর্যন্ত পারলো না, 196 বেশি করতে পারলো না। তখন বাংলাদেশের চেজিং ক্যাপাসিটি, অ্যাবিলিটি, ওয়ে অফ চেজিং দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন আরো মনে হয় 15-16 ওভার বাকি রয়েছে, ধীরে সুস্থে আগাই, উইকেট হাতে রাখি, রান রেট ফ্যাক্টর হতে পারে, আমরা আস্তে ধীরে রান করবো, এই যে একটা অবস্থা। এবং পুরো ম্যাচ জুড়ে এই যে একটা মেন্টালিটি মোটামুটি সবার ক্ষেত্রেই। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অলমোস্ট ওপেনিংই তাকে করতে হয়, কারণ আমাদের বিখ্যাত আরেকজন রয়েছেন লিটন কুমার দাস, তিনি আবার বেশিক্ষণ ক্রিজে থাকতে চান না, ছটপট করেন। আজকেও ছটপট করেছেন, 13 রান করেছেন সম্ভবত। তার রানগুলো মনে রাখাটা খুব ডিফিকাল্ট ব্যাপার ইদানিং, তবে মোটামুটি 20-এর নিচে থাকে, এটা আপনি আইডিয়া করতে পারেন। থাকে না যে অনেক, আমি একটা নগদের শো করি, সেখানটায় আমরা প্রায় অপশন দিই যে আসলে কত রান হতে পারে, এটা ওটা হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রপারলি আসলে অ্যান্সারটা অনেকেই দিতে পারেন, ওপেনিং পার্টনারশিপে আসলে কত রান হতে পারে। লিটন কুমার দাস আজকে 13 রান করেছেন, আনলাকি 13। আগের ম্যাচে কি করেছেন সেটা আপনারা জানেন, এবং প্রত্যেকটা ম্যাচেই 25 বলে 16 রান করেছিলেন, 64 স্ট্রাইক রেটে। এই জিনিসটা তিনি ধারাবাহিকতা ধরে রাখছেন। নাজমুল হোসেন শান্ত যিনি একটা দারুণ শুরু পেলেন, এবং বাংলাদেশ চেস করছে হচ্ছে প্রায় 200 রান, সেখানটায় যখন সেট হয়ে যাবার পরেও 125-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন না। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে আমরা বলি বারবার, এবং নাজমুল শান্তকে যে আমরা স্টিভ ওয়ার, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি টাইপের জায়গাগুলোর সাথে আমাদের আবার কিছু ভাই ব্রাদার আছে বুদ্ধিজীবী টাইপের, হ্যাঁ, ওই লেভেল একদম নিয়ে গেল। ফেসবুক কাঁপায় ফেলতেছে যে শান্তর ক্যাপ্টেন্সি বাংলাদেশকে বদলে দিয়েছে। সিরিয়াসলি এরকম কিছু লোকজন আছে, তারা এখন কি বলবে। এবং শান্ত এরপর থেকেই মোটামুটি যা করার তাই করতেছে। খেয়াল করে দেখবেন, একটা ম্যাচ যখন আপনি জিততে যাবেন, আপনি যখন 66 রান পর্যন্ত 1 উইকেট থাকবেন, 9.5 ওভারে খেলা হয়েছে, তখন আপনার আসলে টার্গেটটা কি
সেটা যে আপনি জানেন না সেটাই পরিষ্কার হয়। যখন বাংলাদেশের রান দরকার 90 অ্যারাউন্ড, অন্তত 80+, আপনি উইকেট বাঁচিয়ে রেখে আপনি টিকে থাকার চেষ্টা করে কিছু রানস আপনি করতে পেলে মোটামুটি টিমে আপনার অবস্থানটা স্ট্রং হবে, আপনি বাদ পড়ার তালিকায় থাকবেন না। এই যে চিন্তা, এই যে ভাবনা, এই যে নীতি, এগুলো নিয়ে আসলে কথা বলার কেউ নেই, এবং এগুলো বাংলাদেশকে প্রত্যেকটা ম্যাচে ডুবাচ্ছে। চান্ডিকা হাথুরুসিং এ বলেছেন যে আমরা আসলে প্রাইমারিলি টার্গেট সেট করেছি যে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে আর যাই ঘটুক না কেন তারা তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করে ফেলেছে। থাকে না, আমরা তো অনেক কিছুতে লক্ষ্য অর্জন করি, এরপরে হচ্ছে মানে এরপর আর কোনো আশা প্রত্যাশা থাকে না, এরপর কিছু হলে সেটা বোনাস হবে, তাই তো? ম্যাথ পরীক্ষা দিতে গেছি, হ্যাঁ, টার্গেট হচ্ছে অন্তত A+ পাইতে হবে, 80 নাম্বার পাইতে হবে। এখন A+80-তে আছে কিনা আমি জানি না, আমরা যখন ছিলাম তখন আমরা 80-80 পাইলেই A+ হয়ে যেত। সো যে 100 পাবে সেও হচ্ছে A+, যে 80 পাবে সেও A+। কিছু পাবলিক ছিল তারা হচ্ছে 78 পেয়ে স্যাররা যখন ক্লাসে খাতা দেখাইতো বলতো স্যার একটু বাড়ায় দেন স্যার, আব্বা বাসায় মাইর দিবে, 2-3 নাম্বার বাড়ায় নিয়ে তারাও A+ হয়ে যেত। বাংলাদেশ দল এই যে একটা A+ ধান্দাবাজির মধ্যে ছিল যে আমরা সুপার হিটে গেছি, এখন হচ্ছে আমরা বোনাস নিব, কাউকে কোনো মধ্যে একটু চমকে দিতে পারলে, হারাতে পারলে আমাদের হয়ে যাবে। সেটা কি তারা নিজেরা বিশ্বাস করে? গ্রেস দিয়েও তো তাদের A+ হচ্ছে না ভাই। চান্ডিকা হাথুরুসিং এর যে পরিকল্পনা, যে উইকেটে খেলা হয়েছে, যে উইকেটে খেলে ইউএসএ 250 রান করেছে 176, সেখানটায় বাংলাদেশ পুরো ওভার খেলার পর 150 করতে পারে না। তাসকিন আহমেদকে কেন ড্রপ করা হয়েছে এটা নিয়েই কোচের জবাবদিহিতা করা উচিত, ডেফিনেটলি। জবাবদিহিতা করবে কে? জবাবদিহিতা তাদেরই করতে হবে যারা আবার তাসকিনকে আইপিএল খেলতে দেয় না। তারা কোচকে এই কথা জিজ্ঞেস করবে। কোচ তো বলবে ওয়ার্কলোডের কারণে তাসকিন ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছে। সবার জন্য কিন্তু যুক্তি রেডি মোটামুটি, এই কারণে আমরা চাই তাসকিন লং রানে ভালো থাকুক, ফ্রেশ থাকুক, আফগানিস্তান ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে তাসকিনকে আমরা ড্রপ করেছি। বিশ্বাস করেন এই কথাগুলোই বলবে, এই কথাগুলোই বলবে, এগুলো আমরা বিশ্বাস করব। ছোট বাচ্চারা অনেক কিছু বিশ্বাস করে। আপনি যদি বলেন যে মানে ঢাকাকে যদি নিউ ইয়র্ক বানায় দেন, তারা ওটাও বিশ্বাস করবে। নিউ ইয়র্কে গিয়ে যদি বলেন যে এটা নিউ ইয়র্ক না, এটা হচ্ছে লন্ডন, সেটাও তারা বিশ্বাস করবে। কিছু জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা, কি আসলে কিছু জানে না? আমার তো তাই মনে হয় না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কর্তারা কাজ করেন সত্যি সত্যি, তাদের কি প্রপারলি কাজে লাগছেন এই মুহূর্তে, সেটাও একটা বড় প্রশ্ন। সেটাও একটা বড় প্রশ্ন। এটা নিয়ে আমি একটা কন্টেন্ট করবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 25 কর্তা রয়েছেন। আমি মানলাম যে অনেকেই আসলে অলংকার, অনেকেই তো কাজ করার যোগ্যতা রাখেন, তারা কি কাজ করছেন, কাজ করার সুযোগ পাচ্ছেন? এই প্রশ্নগুলো করবে কে? আজকে কেন শরীফুল নাই, কেন 2 জন পেসার, কেন 4 জন স্পিনার, কি কারণে তাসকিন আহমেদ ড্রপ? ধারাবাহিকভাবে যিনি উইকেট নেন, আপনি আপনার উইকেট টেকিং অপশনকে ড্রপ করে আপনি ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নেমেছেন। ফাজলামি। কোচ সেই ফাজলামিটা করেছে ভাই, কারণ উই আর অ্যালাউইং হিম টু মাচ মোর ফাজলামি। আমার কথা আপনাদের কাছে খুব অফেন্সিভ মনে হতে পারে, বাট দিস ইজ ট্রু। এটাই হচ্ছে, বলার কেউ নাই। দিন শেষে দোষ পড়বে তানজিদ সাকিবের উপরে, তাই না? তানজিদ তামিমের উপরে, সাকিব আল হাসানের উপরে গালিগালাজ। লিটন কুমার দাস তো আসলে মানে কি বলবো, গালিকে অলংকার মনে করছেন হয়তো, যেটাই হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। আমার আসলে কিছু বলার নাই, আমি এত বলি এবং এত উল্টা আমি কিছু গালি খাইও, ঠিক আছে? তো লিটন যদি আমাকে গালি খাওয়াটা একটু আরো বাড়িয়ে দিতে চান, একটু পারফর্ম করেন, সেটাও তিনি করবেন না। বাংলাদেশি ক্রিকেটটা পুরোপুরি ফাইজলামিতে পরিণত হয়েছে, কারণ প্রপার অ্যাপ্রোচে আমরা খেলছি না, প্রপার টিম আমরা গড়ছি না। আমাদের 15 সদস্যের দল বলেন আর 11 সদস্যের দল বলেন, এত বেশি ডিবেট, এত বেশি প্রশ্ন, এত বেশি পক্ষপাত। লিটনকে যেভাবে কন্টিনিউ করা হয়েছে, ক্যারি আউট করা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোন ক্রিকেটারকে এত বেশি সুযোগ দেওয়া হয়েছে? মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সফল ক্যাপ্টেন, একটা ওয়ার্ল্ড কাপ খারাপ খেলেছে, জোর করে তাকে সিলেটে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্রেস দিয়ে। কেউ বলার নেই ভাই, কেউই বলার নেই। যা হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্য, কারণ আমরা এটা হওয়ানোর জন্যই কাউকে ধরে নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন।